গুড মর্নিং, ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা। আজকে 23শে সেপ্টেম্বর 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কি আছে চলো দেখি। দেখো, প্রথম প্রশ্ন আছে দাদা সাহেব ফালকে পুরস্কার 2023 এর প্রাপক কাদের নাম দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি কাকে নমিনেট করা হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে 2023। ভয় পাওয়ার কিছু নেই যে 25 সাল এটা 2023-এর পুরস্কার। হ্যাঁ, 25 সালেই 2023-এর পুরস্কারটা দেওয়া হচ্ছে। তো নমিনেট করা হয়েছে মোহনলালকে। ওকে, মোহনলালকে নমিনেট করা হয়েছে এবং ইনি ঘোষণা করা হবে আজকে। তো দেখো, ইনি হচ্ছে মালায়ালাম সুপারস্টার। এই যে মোহনলালকে তোমরা সকলেই চেনো। মালায়ালাম সুপারস্টার মোহনলালকে দাদা সাহেব ফালকে পুরস্কার 2023-এর প্রাপক হিসাবে মনোনীত করা হয়েছে, যা ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান। ভারত সরকার ঘোষণা করেছে যে 23শে সেপ্টেম্বর, মানে আজকের দিনে 2023-এ 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের সময় আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি উপস্থাপন করা হবে। কারণ আজকে 71তম চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠিত হবে, সেখানে এই পুরস্কারটা দাদা সাহেব ফালকে পুরস্কারটা দেয়া হবে। সিনেমায় তার অতুলনীয় বহুমুখিতা এবং অবদানের জন্য স্বীকৃতি মোহনলাল অভিনীত মোহনলাল অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতাদের বিশিষ্ট তালিকায় যোগদান করে, যারা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসকে রূপ দিয়েছে। দেখো, মোহনলাল এর আগে 2001 সালে পদ্মশ্রী পেয়েছেন এবং 2019 সালে পদ্মভূষণ তিনি পেয়েছেন। পরের প্রশ্নটা দেখবো। তার আগে দাদা সাহেব ফালকে পুরস্কার সম্পর্কে আমরা দেখিনি। দাদা সাহেব ফালকে এই হচ্ছে ট্রফিটা, এই যে পুরস্কারটা। তো এটা প্রথম দেওয়া শুরু হয় 1969 খ্রিস্টাব্দ, যা ভারতীয় চলচ্চিত্রের জনক দাদা সাহেব ফালকে এর নামে দেয়া হয়ে থাকে। এবার এখান থেকে একটা প্রশ্ন আসছে যে দাদা সাহেব ফালকের প্রথম চলচ্চিত্রের নাম কি। নির্বাক চলচ্চিত্র ছিল সেটা, সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। দাদা সাহেব ফালকের প্রথম চলচ্চিত্র। ওকে, ভারতীয় সিনেমায় আজীবন অবদানকে স্বীকৃতি দেয় এই দাদা সাহেব ফালকে পুরস্কারটা। এটিতে এই পুরস্কারের সঙ্গে কি দেওয়া হয়? একটি স্বর্ণ কমল, আহ, একটি শাল এবং নগদ 10 লক্ষ টাকা। প্রথম প্রাপক কে ছিলেন? দেবিকা রানী। বম্বে টকিজের অগ্রদূত নামক আহ, সিনেমার জন্য, চলচ্চিত্রের জন্য এই দেবিকা রানীকে এটা দেওয়া হয়েছিল। সম্প্রতি পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছে মিঠুন চক্রবর্তী, গত বছর 2023-এর 24-এরটা পেয়েছে। এর আগে ওয়াহিদা রহমান এবং তার আগে আশা পারেখ এই পুরস্কারটি পেয়েছেন। দেখো, সম্প্রতি কিছু পুরস্কার এবং সম্মান এখানে আছে, যার মধ্যে অধ্যাপক ভি কে গোকাং পুরস্কার 2025 আনন্দীবেন প্যাটেল, যিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল, তিনি পেয়েছেন। ম্যাগসেসে পুরস্কার 2025, এটা হচ্ছে মেয়েদের শিক্ষা দিন, সুফিয়া হোসেন ইনি পেয়েছেন। আহ, পেপ অনুবাদ পুরস্কার গীতাঞ্জলি শ্রী, কলিঙ্গরত্ন পুরস্কার 2024 ধর্মেন্দ্র প্রধান, পেন প্রিন্টার পুরস্কার লীলা আবুলেলা, চিন্তা রবীন্দ্র পুরস্কার শরণ কুমার লিম্বালে, রাশিয়ান দত্তয়েভিক্স স্টার পুরস্কার জাভেদ আখতার, ফ্রেড ড্যারিংটন স্যান্ডাম মাস্টার পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় সুদর্শন পট্টনায়ক। 59তম জ্ঞানপীঠ পুরস্কার বিজেতা 2025-এ বিনোদ কুমার শুক্লা। এটা কিন্তু যথেষ্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পুলিশের পরীক্ষার দিক থেকে। অ্যাবেল পুরস্কার 2025 জার্মান গণিতবিদ মাসাকি কাসিওয়ারা। স্টকহোম ওয়াটার্স পুরস্কার গুন্টার ব্লেস। সঙ্গীতা কালানিধি পুরস্কার আর কে রামকুমার। তো এইগুলো ছিল পুরস্কারগুলো, তোমরা দেখে নেবে। এই জ্ঞানপীঠটা বেশ ভালো, কারণ জ্ঞানপীঠের প্রথম জ্ঞানপীঠ কিন্তু বাঙালিদেরই।
সরি, প্রথম ভুল বললাম, প্রথম মহিলা, প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু বাঙালি। পরের প্রশ্ন, ওডিআই ক্রিকেটে ভারতীয়দের দ্বারা সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি কে করে ইতিহাস সৃষ্টি করেছে? ওডিআই ক্রিকেটে, ওডিআই ক্রিকেটে সব থেকে দ্রুততম সেঞ্চুরি করেছে ভারতীয়দের মধ্যে স্মৃতি মান্দানা। এর আগে এই রেকর্ড ছিল বিরাট কোহলির 52 বলে সেঞ্চুরি। স্মৃতি মান্দানা সেটা করেছে 50 বলে। ওকে, তো আমরা সেটা একটু দেখে নেব যে ভারতীয় ক্রিকেট তারকা স্মৃতি মান্দানা ওডিআই ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেছে। 20 সেপ্টেম্বর এটা করেছে অরুণ জেটলি স্টেডিয়াম, নিউ দিল্লিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে মাত্র 50 বলে তিনি শতরান করেছে। এর আগে 2013 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 52 বলে বিরাট কোহলি দীর্ঘস্থায়ী রেকর্ড ভেঙে দিয়েছে। মানে 52 বলে বিরাট কোহলি যেটা করছিল সেটা ভেঙে দিয়েছে। মান্দানা আমরা সকলেই চিনি এনাকে। এবার দেখো, এই যে স্মৃতি মান্দানা যেটা করেছে এটা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম। কিন্তু মহিলা ওডিআই দ্রুততম সেঞ্চুরি হচ্ছে 45 বলে মেগ ল্যানিং বনাম নিউজিল্যান্ডের বিরুদ্ধে মেগ ল্যানিং করেছে 2012 সালে। ওকে, পরের প্রশ্ন, কোন রাজ্যের ধোর্দো ধোর্দো গ্রাম সম্প্রতি সম্পূর্ণ সৌর বিদ্যুৎ চালিত হয়ে উঠেছে? এটা হচ্ছে গুজরাটে। দেখো, ধোর্দো গ্রামটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু 2023 সালে বেস্ট ট্যুরিজম ভিলেজের স্বীকৃতি পেয়েছিল। তো ওই জন্য ইম্পর্টেন্ট এটা খুবই। গুজরাটের কচ্ছ জেলায় ধোর্দো গ্রাম সম্প্রতি সম্পূর্ণ সৌরবিদ্যুৎ চালিত হয়ে উঠেছে। এটি বিশ্বব্যাপী জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা দ্বারা সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেয়েছে 2023 সালে। ধোর্দো এখন গুজরাটের আরো 3টি গ্রাম সৌর গ্রামের সাথে যোগ দিয়েছে। নরেন্দ্র মোদী 20 সেপ্টেম্বর ভবনগড়ের সমুদ্র সে সমৃদ্ধি ইভেন্টের সময় এই কৃতিত্বের কথা বলেন। এই মাইল ফলকটি টেকসই এবং পরিচ্ছন্ন শক্তিতে গুজরাটের নেতৃত্বে চিহ্নিত করেন। দেখো, এই যে হচ্ছে ধোর্দো গ্রামের একটা ছবি, দেখো কত সুন্দর গ্রামটা, এবং এতে কিন্তু জনবসতিও যথেষ্ট কম। দেখো, এই যে সম্পূর্ণ সৌরবিদ্যুৎ চালিত ব্যবস্থাটা করা হচ্ছে, এটা হচ্ছে পিএম সৌরঘর বিদ্যুৎ যে প্রকল্প বিনামূল্যে, পিএম সূর্যঘর মুক্ত বিদ্যুৎ যোজনা যেটা আছে, বিজলি যোজনায় আছে, প্রধানমন্ত্রী সূর্যঘর মুক্ত বিজলি যোজনার অধীনে এই ধোর্দো গ্রামের প্রতিটি বাড়িতে সোলার রুফটপ দিয়ে সজ্জিত করা হয়েছে। মোট এই গ্রামে 81টি বাড়ি আছে, যেখানে 171 কিলোওয়াটের সম্মিলিত ক্ষমতা সহ তাদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করছে। 81টা বাড়ি, ছোট গ্রাম একদম। এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে 2.5 লক্ষ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা। এই প্রকল্প বলতে এই প্রকল্পটা। ওকে, চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিই। সম্প্রতি ভারতীয় নির্বাচন কমিশন কতগুলি নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দলকে ডিলিস্ট করেছে। এটা করেছে 474টি দলকে। দেখো, এই দলগুলো দীর্ঘ 6 বছর ধরে কোনো নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেনি। সেই জন্য নির্বাচন কমিশন 474টি দলকে ডিলিস্টেড করেছে, তালিকা মুক্ত করেছে। ঠিক আছে, এই শুধুমাত্র লাস্ট 2 মাসে টোটাল 808টি দলকে এইভাবে সরানো হয়েছে। এই রাজনৈতিক দল জনপ্রতিনিধিত্ব আইন, ভারতের রাজনৈতিক দলগুলি জনপ্রতিনিধিত্ব আইন 1951 এর ধারা 29-এর অধীনে নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত হয়, মানে নির্বাচন কমিশন লিস্টেড হয়, এবং এর প্রতীকী এবং ট্যাক্স সুবিধার মতন বিষয়গুলি বিশেষাধিকার প্রদান করে। ঠিক আছে, তো বর্তমানে ভারতীয় রাজনৈতিক দলের সংখ্যা কত আছে? 2046টি। ওকে, এই 808টি সরানোর পরে এখনো 2046টি দল আছে। দেখো, এর আগে আমরা নির্বাচন কমিশন সম্পর্কে নির্বাচন কমিশন হচ্ছে একটি সাংবিধানিক সংস্থা।
এটি প্রতিষ্ঠিত হয় 25শে জানুয়ারি 1950 সালে, মানে 75 বছর আগে। এই 25শে জানুয়ারিতেই কিন্তু আমরা জাতীয় ভোটার দিবস পালন করে থাকি। সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে নির্বাচন সদন, অশোক রোড, নতুন দিল্লিতে। এই ল্যাটিটিউড আর লংটিটিউড দেওয়া আছে। ভারতের নির্বাচন কমিশনার বর্তমানে কে আছে কমিশনার? ইনি আছেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, এবং তার সাথে আরো সহযোগী দুজন আছেন, সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশিল। ওকে, এই দুজন। পরের প্রশ্ন, বিশ্ব গন্ডার দিবস 2025 কোন তারিখে পালিত হয়েছে? এটা পালিত হয়েছে 22শে সেপ্টেম্বর। 22শে সেপ্টেম্বর বিশ্ব গন্ডার দিবস পালিত হয়েছে 2025 সালে। গ্রহের সবচেয়ে প্রাচীন এবং বিপন্ন প্রজাতি গন্ডার রক্ষার জন্য এই দিনটি পালন করা হয়ে থাকে। 2011 সালে বন্যপ্রাণী সংরক্ষণবিদ এবং আন্তর্জাতিক সংস্থা দ্বারা এই দিনটি পালিত হতে থাকে। তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি যে ভারতের একশৃঙ্গ গন্ডার বা ভারতের গন্ডারের জন্য কোন অভয়ারণ্যটি বিখ্যাত? তোমরা এটা কমেন্ট করে জানাবে। এই প্রশ্নটা কেন বললাম, 2014-15 সালে আবগারির একটা পরীক্ষা হয়েছিল, সেখানে কিন্তু এই প্রশ্নটা ছিল যে এই যে একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়, এটা আমি বলে দিচ্ছি উত্তরটা, কাজিরাঙ্গা। এই কাজিরাঙ্গা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তো দেখো, আজ এ মাসের সেপ্টেম্বরের কিছু বিশেষ দিন, 2025 সেপ্টেম্বর মাসের কিছু বিশেষ দিন। 2রা সেপ্টেম্বর বিশ্ব নারকেল দিবস, 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষা দিবস, আমরা সকলে জানি। 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এবং বিশ্ব ফিজিওথেরাপি দিবস। 10ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। 11ই সেপ্টেম্বর জাতীয় বন শহীদ দিবস। 14ই সেপ্টেম্বর হিন্দি দিবস। 15ই সেপ্টেম্বর জাতীয় প্রকৌশলী দিবস এবং আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস। 17ই সেপ্টেম্বর বিশ্ব রোগী নিরাপত্তা দিবস এবং হায়দ্রাবাদ মুক্তি দিবস। 18ই সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস। এবং এই লাস্ট বললাম আমরা 22শে সেপ্টেম্বর বিশ্ব গন্ডার দিবস। এরপরে পড়বো ছয়ের দাগ। দেখো, কোন দেশ 2025 সালের সেপ্টেম্বরে অ্যাফলাটক্সিন উদ্বেগের কারণে ভারত থেকে চীনা বাদাম আমদানি স্থগিত করেছে? এটা করেছে ইন্দোনেশিয়া। দেখো, ইন্দোনেশিয়াতে ভারতের চীনা বাদাম বেশি যায়। সেই দেশ চীনা বাদাম ভারত থেকে এই অ্যাফলাটক্সিনের কারণে চীনা বাদাম নেওয়া বন্ধ করে দিয়েছে। দেখো, অ্যাফলাটক্সিন উদ্বেগের কারণে ইন্দোনেশিয়া 3রা সেপ্টেম্বর 2025 থেকে ভারতের চীনা বাদাম আমদানি স্থগিত করেছে। খরিফ মৌসুমে 48 লক্ষ হেক্টর জমিতে চীনাবাদাম বপন করা হয়। 1 মাসে নতুন ফসলের আগমনে হয়ে থাকে, কিন্তু যেহেতু এটা বন্ধ করা হয়েছে সেহেতু এই ফসলটা হুমকির মুখে পড়েছে। গুজরাটে রেকর্ড 66 লক্ষ টন আশা করা হয়েছে এবছর চীনাবাদাম উৎপাদন, কিন্তু যার দাম কিন্তু এবার ন্যূনতম যে সমর্থন মূল্য আছে, মিনিমাম সাপোর্টিং প্রাইস এমএসপির নিচে থাকবে, কারণ উৎপাদন প্রচুর কিন্তু বিক্রি কম। ইন্দোনেশিয়া হলো ভারতের শীর্ষ ক্রেতা। আহ, ইন্দোনেশিয়া বারণ করেছে। কেন বারণ করেছে? বলছে, দেখো, অ্যাফ্লোটক্সিন হলো একটি ছত্রাক, অ্যাসপিরিগুলাস ফ্লাভাস এবং অ্যাসপিরিগুলাস প্যারাসিটিকাস থেকে এক ধরনের ছত্রাক, যা থেকে বিষাক্ত যৌগ এবং লিভার ক্যান্সার এবং স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা থাকে। এই অ্যাফ্লোটক্সিন এর দ্বারা, অ্যাফ্লোটক্সিন একটা রোগ বা আহ, ছত্রাকের প্রভাব, যার জন্য এই বাদামটা কিন্তু ইন্দোনেশিয়া নেওয়া বারণ করে দিয়েছে। পরের প্রশ্ন, ফিনল্যান্ড উপসাগর সম্প্রতি খবরে দেখা গেছে, এটি কোন সাগরে অবস্থিত? ফিনল্যান্ড উপসাগর, এটি হচ্ছে বাল্টিক সাগরে অবস্থিত। দেখো, তোমরা এখানে দেখতে পাবে গল্ফ অফ ফিনল্যান্ড, এটা হচ্ছে ফিনল্যান্ডের উপসাগর, এটা বাল্টিক সাগর অবস্থিত। কেন সংবাদে দেখা গেছে? বলছে এর কারণ হচ্ছে রাশিয়ার মিগ 31 যুদ্ধ বিমান
12 মিনিটের জন্য ফিনল্যান্ড উপসাগরের ন্যাটো সদস্য এস্তোনিয়া আকাশসীমা লঙ্ঘন করেছিল। এস্তোনিয়া একটা ন্যাটো সদস্য, আমরা জানি। বিগত 2 বছর ধরে আহ, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে ইউক্রেনের ন্যাটো তে অংশগ্রহণের ইচ্ছা। তো যাই হোক, তো ন্যাটো সঙ্গে রাশিয়ার একটা দ্বন্দ্ব সবসময় লেগেই থাকে। তো ন্যাটো সদস্যভুক্ত দেশ এস্তোনিয়ার আকাশসীমায় মিগ-31 রাশিয়ান বিমান ঘুরে বেরিয়েছে 12 মিনিট ধরে। তার জন্য কিন্তু এটা খবরে এসছে। ওকে, পরের প্রশ্ন দেখো, বিশ্ব আহ, আলঝাইমার দিবস প্রতি বছর কোন দিন পালন করা হয়? আলঝাইমার দিবস 21শে সেপ্টেম্বর পালন। আলঝাইমার কি? যে ভুলে যাওয়ার রোগ। স্মৃতিভ্রম বা আলঝাইমার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই মাসের আলঝাইমার মাসের অংশ হিসাবে প্রতি বছর 21শে সেপ্টেম্বরে বিশ্ব আলঝাইমার দিবস পালন করা হয়ে থাকে। আলঝাইমার ডিপ্রেসিয়া যেটা বলে, ডিমেনশিয়া। দেখো, এই আলঝাইমার সংক্রান্ত বা আক্রান্ত রোগীদের পরিবারকে এই রোগের ব্যবস্থাপনা এবং লড়াইয়ে সহায়তা করার জন্য এবং সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটি বিশ্বব্যাপী পালন করা হয়ে থাকে। পরের প্রশ্ন আমরা দেখব, আইসিজিএস আদম্য। দেখো, এই আদম্য, দেখো দুই ধরনের বানান, কারণ ইংরেজি বানানটা হচ্ছে ADAMY, আদম্য। শ্রেণীর ফার্স্ট পেট্রোল ভেসেল এর প্রথম জাহাজটি কোন বন্দরে চালু করা হয়েছে? এটা চালু করা হয়েছে পারদ্বীপ বন্দর। পারদ্বীপ বন্দরটা কোথায় আমরা সকলে জানি? উড়িষ্যায়। দেখো, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, যে কোস্ট গার্ড বলি, আদম্য 8টি আদম্য শ্রেণীর ফার্স্ট ভেসেল এর মধ্যে প্রথম উড়িষ্যার পারদ্বীপ বন্দরে 19শে সেপ্টেম্বর 2025 কমিশন হলো। দেখো, একটা ভেসেল হয়েছে, তাতে এত খবর করার কি আছে? একটা ভেসেল তো হয়ে থাকে, এটা কারণ আছে ভেসেলটা খবর করার। কারণ এটি হচ্ছে সম্পূর্ণ আত্মনির্ভর ভারত মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের মধ্যে 60%-এরও বেশি স্থানীয় দেশীয়ভাবে তৈরি এই জাহাজটি, ভেসেলটি গেল প্রথম। দ্বিতীয়ত, এটাতে কি আছে? এটাতে অত্যাধুনিক গিয়ার বক্স সহ দ্রুতগামী একটি ভেসেল, যার জন্য এটা কিন্তু নিউজে আছে বর্তমানে। পরের প্রশ্ন, আইএনএস রাজালি একটি ভারতীয় নৌ বিমান সেন্টার, এটি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত, বা তামিলনাড়ুতে স্থাপন করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর ইন্টার ইন্টার নেভাল কমান্ড ভারতের সামুদ্রিক নজরদারি শক্তিকে তুলে ধরে আইএনএস রাজুলি। হ্যাঁ, আরাক্কোনামো লং রেঞ্জ মেরিটাইম রিকনেসান্স এর উপর দুদিনের সেমিনার আয়োজন করেছে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই আইএনএস রাজুলি হচ্ছে ভারতীয় নৌ এয়ার স্টেশন, যেটি তামিলনাড়ুতে আরাক্কোনামার কাছে অবস্থিত। এটি 21শে মার্চ 2092 সালে চালু হয়েছিল এবং এটি 40 কিলোমিটার পশ্চিমে, চেন্নাই থেকে 80 কিলোমিটারের পশ্চিমে, প্রায় 2200 একর জুড়ে বিস্তৃত, এবং 4700 জন কর্মী এখানে কিন্তু কাজ করে। এটি ভারতের সবথেকে বৃহত্তর এবং আধুনিক নৌ বিমান সেন্টার বা স্টেশন। এশিয়ার দীর্ঘতম সামরিক রানওয়ে রয়েছে কিন্তু এখানে। এখানে অপারেশন এবং প্রশিক্ষণ উভয় কাজই কিন্তু করা হয়ে থাকে। কোন দেশে ট্রপিক্যাল ফরেস্ট ফর এভার ফান্ড কোন দেশ ট্রপিক্যাল ফরেস্ট ফর এভার ফান্ড বিনিয়োগকারী প্রথম দেশ হিসেবে গড়ে উঠবে? এটা হচ্ছে ব্রাজিল, প্রথম বিনিয়োগকারী দেশ। ব্রাজিল ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফ্যাসিলিটি এর বিনিয়োগকারী প্রথম দেশ হয়ে উঠেছে, যা বিশ্বব্যাপী ক্রান্তীয় বন্য সংরক্ষণের জন্য একটি বহুপাক্ষিক তহবিল, মানে একটি তহবিল যেখানে ক্রান্তীয় বন্য বন সংরক্ষণের জন্য একটি তহবিল করা হয়েছে বহুপাক্ষিক, যেখানে যে কোনো দেশ, যে কোনো ব্যক্তি আহ এখানে কিন্তু দান করতে পারে, যেটা এই ক্রান্তীয় অঞ্চলের বন্য সংরক্ষণের কাজে লাগবে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশ ফ্রান্স এর
নতুন রিটার্ন চুক্তির অধীনে নির্বাসন শুরু করেছে। এটা হচ্ছে যুক্তরাজ্য, ইউকে। দেখো, যুক্তরাজ্য ফ্রান্সের সাথে নতুন রিটার্ন চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির লক্ষ্য লক্ষ্য হচ্ছে অবৈধ অভিবাসন হ্রাস করা এবং যুক্তরাজ্যের আশ্রয় ব্যবস্থার উপর চাপ কমানো। বলছে এই চুক্তি অনুযায়ী ছোট নৌকায় করে অভিবাসীদের দ্রুত ফ্রান্সে ফেরত দেওয়া হবে এবং বিনিময়ে কি করা হবে, যুক্তরাজ্যের আইনি পথে ফ্রান্সের থেকে যে পরিমাণ শরণার্থী বা যে পরিমাণ আশ্রয় প্রার্থী বা অভিবাসীদের পাঠানো হবে, তত সংখ্যক আশ্রয় প্রার্থীদের আবার ব্রিটেনে গ্রহণ করা হবে, কিন্তু সেটা অবশ্যই আইনি পদ্ধতিতে। এই চুক্তির অধীনে প্রথম নির্বাসন 2025 সালের সেপ্টেম্বর মাসে হয়েছে, যেটি হেথ্রো থেকে একজন বাণিজ্যিক ফ্লাইটে করে একজনকে প্যারিসে পাঠানো হয়েছে। মোহাম্মদ আল আজওয়ার নামক একজন ব্যক্তিকে আহ, মোহাম্মদ আল আজওয়ার নামক একজন ব্যক্তিকে ইংল্যান্ড থেকে ফ্রান্সে পাঠানো হয়েছে। দেখো, কোন মহাকাশ সংস্থা 2025 সালের ডিসেম্বর গগনযানের অনুক্রোট মিশনে ব্যামিত্র নামক একটি অল মানে এআই, অ্যাকচুয়ালি এআই সক্ষম অর্ধমানবীয় রোবট চালু করেছে। দেখো, এটা আমরা প্রচুর অনেকবার পড়েছি যে গগনযানটা কাদের একটা মিশন। এটা ভারতের একটা ভারতীয় স্পেস এজেন্সির একটা, যেটা ইসরো, এর একটি প্রজেক্ট, যেখানে মহাকাশে মানুষ পাঠানো হবে। সেই মানুষ পাঠানোর পূর্বে একটি অর্ধমানবীয় রোবট, যেটার নাম ব্যামিত্র বলা হয়েছে, এটাকে পাঠানো হবে মহাকাশে। তো এটা একটা ইসরোর প্রজেক্ট। দেখো, এটি আমরা আগেও বারবার পড়েছি যে ব্যামিত্র একটি অর্ধ হিউম্যানয়েড রোবট, যেটাকে মহাকাশে পাঠানো হবে টেস্টিং এর জন্য। যাই হোক, এই ব্যামিত্র সম্পর্কে দেখো, এটি একটি সংস্কৃত শব্দ। এমন কথার অর্থ মহাকাশ এবং মিত্র কথার অর্থ বন্ধু, অর্থাৎ মহাকাশে যে বন্ধু হিসাবে যাবে ব্যামিত্র। তো ইসরো চেয়ারম্যান ভি নারায়ণ কথাটা এখানে দেখার মতন বিষয় আছে। পরে দেখো, সম্প্রতি জুবিন গর্গ 52 বছর বয়সে মারা গেছেন। তিনি নিম্নলিখিত কোন পেশার সাথে যুক্ত ছিলেন? দেখো, আমরা সকলেই চিনি জুবিন গর্গকে, জানি তিনি একজন গায়ক, বিখ্যাত সঙ্গীত শিল্পী, যিনি আসামের একজন ব্যক্তি, আসামি গায়ক, এবং বলিউডে প্রচুর গান করেছে। তার একটা বিখ্যাত গান হচ্ছে ইয়া আলী। তোমরা সকলে এই গানটি শুনবে, আশা করি শুনেছো। তো এটার কিছু এখান থেকে কিছু বলার নেই। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন? শপথ নিয়েছেন বিচারপতি পবন কুমার ভীমাপ্পা বাজানত্রী। পবন কুমার ভিনাত্রা বাজানো ভীমাপ্পা পবন কুমার ভীমাপ্পা বাজানত্রী। 21শে সেপ্টেম্বর 2025 সালে বিচারপতি পবন কুমার ভীমাপ্পা বাজানত্রী পাটনা রাজভবনে একটি অনুষ্ঠানে পাটনা হাইকোর্টের বিচারপতি হিসাবে শপথ নেন। রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং ডেপুটি সিএম সম্রাট চৌধুরী এবং অন্যান্য বিশিষ্টজনের উপস্থিতিতে বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান শপথ বাক্য পাঠ করান। এটা কিন্তু দেখো, তোমাদের এরকম পিভি বাজানত্রী দিয়ে দিতে পারে, পিভি বাজানত্রী বলে, তখন কিন্তু তোমরা ভয় পাবে না বা ভুল করবে, ঠিক করবে, এটা দেখে নেবে। পরের প্রশ্ন 16 দাগ, যে বিশ্ব স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারতের প্রথম চ্যাম্পিয়ন কি হলো? ভারতের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন কি হলো? এটা হচ্ছে আনন্দ কুমার ভেলকুমার। আনন্দ কুমার ভেলকুমার। আনন্দ কুমার ভেলকুমার, ইনি হচ্ছেন 22 বছর বয়সী একটি স্কেটার। ঠিক আছে, স্কেটার। তিনি চীনে অনুষ্ঠিত বিশ্ব স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপে ইতিহাস রচনা করেছে এবং 42 কিমি ম্যারাথনে সোনা জিতেছেন। এবং এছাড়াও তিনি 1000 মিটার ইভেন্টে সোনা জিতেছেন এবং 500 মিটার ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন। তো যাই হোক, এটা মাথায় রাখবে যে ভারতের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্ব বিশ্ব
স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারতের বিশ্ব প্রথম ভারতের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন কি হলো? এটা হচ্ছে আনন্দ কুমার ভেল কুমার। পরবর্তী প্রশ্ন, 2025 সালে জুনিয়র পুরুষদের ওয়ান ল্যাপ রোড স্প্রিন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন কোন ভারতীয়? এটি জিতেছে অনিশ অনিশ রাজ। অনিশ রাজ ভারতীয় ক্রীড়াগুলির জন্য একটি যুগান্তকারী মুহূর্ত, কারণ এই অনিশ রাজ চীনে অনুষ্ঠিত 73তম ইনলাইন স্পিড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025-এ জুনিয়র পুরুষদের ওয়ান ল্যাপ রোড স্প্রিন্টে ব্রোঞ্জ জিতেছে। এটি হচ্ছে ভারতের এই ইভেন্টে, এই স্প্রিন্টে, রোড স্প্রিন্টে, এই ইভেন্টের প্রথম পদক। ঠিক আছে, ওই জন্য এই প্রশ্নটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। পরের প্রশ্ন দেখো, বলছে কোন সংস্থা আইসিসি এর অফিসিয়াল ইভেন্ট গান উন্মোচন করেছে? ইভেন্ট গান মহিলা বিশ্বকাপ 2025 শিরোনামে ঘুরে আনুন। এটা ঘুরে আনুন বাংলা হয়েছে, কিন্তু এটা গানটা হচ্ছে সরি ইংলিশ না, ব্রিং ইট হোম। গানটার নাম হচ্ছে ব্রিং ইট হোম, ঘুরে আনুন যার বাংলা। তো এটা হচ্ছে, যেহেতু ক্রিকেট আইসিসি আমরা সকলেই জানি, আইসিসি ইভেন্ট আইসিসি করে থাকে, তো এই গানটা মনে রাখবে শ্রেয়া ঘোষাল গেয়েছেন। দেখো, আইসিসি ইভেন্ট অফিসিয়াল গান উন্মোচন করেছে, যেটা বললাম ঘুরে আনুন ব্রিং ইট হোম। এটি ভারতীয় প্লেব্যাক সিঙ্গার শ্রেয়া ঘোষাল দ্বারা সংজ্ঞায়িত হয়েছে, সঙ্গীতটি গাওয়া হয়েছে, এবং এটা হচ্ছে মহিলা বিশ্বকাপ, যেটা 13তম আসর, বা এটা অনুষ্ঠিত হবে 30শে সেপ্টেম্বর থেকে 2রা নভেম্বর 2025 তারিখ পর্যন্ত। যার ভেন্যু হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা। যার ভেন্যু হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা। পরের দেখো, পরে এইটা আমি আগে একবার বলেছি, তোমরা দেখে নেবে। এবং আজকের ক্লাসের আগেকার ক্লাস ওভারভিউটা একটু দেখে নাও। যে প্রথম এবছরে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পাবে? এটা হচ্ছে মোহনলাল পাবে। ওডিআই ক্রিকেটে একজন ভারতীয় মহিলা যিনি দ্রুততম সেঞ্চুরি করেছেন, সেটা হচ্ছে স্মৃতি মান্দানা। ধারদো গ্রাম, যেটি সম্পূর্ণ সৌর বিদ্যুৎ চালিত ভারতের একটি গ্রাম, যেটি বিশ্বের বেস্ট ভিলেজ, ট্যুরিজম ভিলেজের শিরোপা জিতেছে 2023 সালে। দেখো, তারপরে ভারতীয় নির্বাচন কমিশন সম্পর্কে আমরা যেটা বললাম, যে নির্বাচন কমিশন এ মাসে 474টি রাজনৈতিক দল, যারা বিগত 6 বছর ধরে কোনো ধরনের রাজনৈতিক নির্বাচনে অংশগ্রহণ করেনি, এরকম 474টি দলকে এ মাসে ডিলিস্টেড করেছে। এবং বিগত 2 মাস ধরে, মানে এই মাস আর আগের মাস ধরে, মোট 808টি দলকে ডিলিস্টেড করেছে। বর্তমানে ভারতীয় নির্বাচন কমিশনের কাছে 2046টি অ্যাক্টিভ রাজনৈতিক দলের আছে, যারা লিস্টেড, ভারতীয় নির্বাচন কমিশনের লিস্টেড। বিশ্ব গন্ডার দিবস আমরা দেখলাম কি 22শে সেপ্টেম্বর আমরা দেখলাম বিশ্ব গন্ডার দিবস। তারপরে ভারত থেকে চীনা বাদাম আমদানি স্থগিত করেছে ইন্দোনেশিয়া, কারণ ইন্দোনেশিয়া ফিনল্যান্ড উপসাগর, এটা হচ্ছে বাল্টিক সাগর অবস্থিত। সম্প্রতি খবরে কেন এসেছে, কারণ বাল্টিক সাগর অঞ্চলে অবস্থিত এস্তোনিয়া, যেটি একটি ন্যাটোর সদস্যভুক্ত দেশ, সেই ন্যাটোর সদস্যভুক্ত দেশের আকাশ সীমায় রাশিয়ার বিমান ঘুরেছে 12 মিনিট ধরে, সেই জন্য। বিশ্ব আলঝাইমার দিবস কবে? বিশ্ব আলঝাইমার দিবস হচ্ছে 21শে সেপ্টেম্বর। আলঝাইমার দিবস হচ্ছে স্মৃতিশক্তি লোপ পাওয়ার একটা বিষয়।
আইসিজিএস পানীয়, আইসিজিএস। পরে দেখো এটা আমি মিস হয়ে গেল। পরে দেখো আইএনএস রাজালি। এটি একটি আইএনএস রাজালি হচ্ছে